চর্মরোগ এটা কিছুটা অবহেলা করলে আমরা দেখি একটা সময় কিন্তু একেবারে তিতিবিরক্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। স্যার, এই বিষয়টাই জানবো যে চর্মরোগের কোন কোন ক্ষেত্রে হোমিওপ্যাথি একেবারে অব্যর্থভাবে সফলভাবে কাজ করছে? হ্যাঁ, চর্মরোগের কিন্তু সবাই স্বাভাবিকভাবে কি হয়, প্রথম যখন আমাদের কোনো চর্মরোগ হয় আমরা একটা দোকান থেকে মলম কিনে লাগানোর চেষ্টা করি। এই মলম লাগানোটা হচ্ছে ডেঞ্জারাস, এটা সাপ্রেশন। এবং বিজ্ঞান বলছে যদি আপনি সাপ্রেশন করেন এবং দীর্ঘদিন সাপ্রেশন করলে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট ওই হাঁপানি পর্যন্ত হয়ে যেতে পারে, তার মানে রেসপিরেটরি ট্র্যাক্ট এফেক্ট হতে পারে। তাই চর্মরোগে সাপ্রেশন না করে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে আপনার কিন্তু ভালো হবে এবং পার্মানেন্ট কিওর হবে। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, চর্মরোগের ক্ষেত্রে সবথেকে ভালো ওষুধ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানে আবার সবসময় সাবান দেয়া নয়, এবং সাবানে থাকে সোডা, এবং সোডাটা যদি বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে কিন্তু ওই চামড়াটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর চামড়া হচ্ছে শরীরের মধ্যে দীর্ঘ একটা ইন্দ্রিয় যা আমাদের শরীরকে ঢেকে রাখে, যত ব্যাকটেরিয়াকে কিন্তু ও ঢুকতে দেয় না। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কিছু ফুড খেতে হবে যেটা ভিটামিন সি যুক্ত। যেমন করোনার সময় আমরা এই ইমিউনিটি কথাটা বারবার শুনেছি এবং ভিটামিন সি খাওয়ার কথা বলেছে, ভিটামিন B12, ভিটামিন সি, এই সমৃদ্ধ খাবার খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং আপনি যে বস্ত্রটা ব্যবহার করছেন সেই বস্ত্রটা কিন্তু পরিষ্কার করতে হবে। এবং আন্ডারওয়্যার কখনোই কিন্তু একদিন পরে সেটাকে ব্যবহার করে, অনেকে বলবে আমার সাবান নেই, আমি গরিব, আপনি জলে কেচেও যদি পরেন তাহলেও চর্মরোগটাকে প্রতিহত করা যাবে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে তেতো খাবার কথা ভাবতে হবে। এবং তেতো আমরা কিন্তু এখন খাই না, মিষ্টি খেতে ভালোবাসি, কলকাতার মানুষ আবার বেশি করে মিষ্টি খায়, ইভেন আমরা মিষ্টি দইও খাই, কিন্তু পৃথিবী মানে ভারতবর্ষের অন্য কোনো প্রভিন্সে মিষ্টি দই চলে না, টক দই চলে। যাই হোক, এক্ষেত্রে বলতে চাই যে আমাদের একটা কথা আছে যে আগে তেতা তারপরে মিঠা, মানে আসলে তেতো দিয়ে খাবার শুরু করা, এটা আমাদের বাঙালির একটা প্রথা ছিল। কিন্তু এখন আমি গ্রামে যাই এবং আমি রুগীদের মুখে শুনি তারা তেতো খেতে চায় না। অনেকে বলে স্যার ও তো তেতো খেতে চায় না, বা ছেলে মেয়ে খেতে চায় না, আর বাবা মা ব্যস্ত থাকে তাড়াতাড়ি করে খাইয়ে দেয়। এই তেতো খাওয়া অভ্যেসটা করতে হবে, সেটা যে কোনো ফর্মেই হোক, শাক হোক বা যাই হোক, তাহলে কিন্তু চর্মরোগটাকে অনেকটাই প্রতিহত করে দেওয়া যাবে। তাই চর্মরোগের হোমিওপ্যাথি চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ। আমার একটা বই আছে চর্মরোগের হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি বই হিসাবে 5টা সংস্করণ হয়েছে। হোমিওপ্যাথির যে যারা পাঠক তারা কিন্তু খুব লিমিটেড, সেখানে একটি বইয়ের 5টি সংস্করণ খুব মানে এটা বিরাট ব্যাপার। এবং এটা যেমন ডাক্তাররা পড়ে অ্যাজ ওয়েল অ্যাজ এটা রুগীরা পড়ে কিভাবে চর্মরোগ থেকে সচেতন থাকতে হবে। বাহ, খুব ভালো একটা দিক। শুধু উনি চিকিৎসকই নন, শুধুমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক, বিশিষ্ট চিকিৎসকই নয়, সঙ্গে বহু বছর ধরে, যুগের পর যুগ ধরে রয়ে যাবে তার আবিষ্কার বা তার এই কথাগুলো বইয়ের মাধ্যমে। স্যার, চর্মরোগ বলতে প্রথমেই যেটা আসে সোরিয়াসিসের কথা মাথায় আসে, এবং যেটা কিন্তু প্রথমে সোরিয়াসিস আসে না, প্রথমে দাঁত, হাজা, চুলকানি, এগুলো চিকিৎসা তো যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেই হয়ে যাবে। কিন্তু সোরিয়াসিস ভেরি ডেঞ্জারাস, এবং এটা এমন হয় দগদগে ঘা হয় অনেক ভদ্রলোক, এবং এটাকে অনেক সময় কনজেনিটাল বলা হচ্ছে। এবং এক্ষেত্রে আমার কাছে মানে গর্বের সঙ্গে বলতে পারি যে কানাডা থেকে পর্যন্ত পেশেন্ট এসছে, এবং তিনি একজন ডাক্তার, এবং তার মেয়ের হয়েছে, এবং তার মেয়েকে একটা টাইট জামা পরিয়ে রাখা হতো, কিন্তু সেই মেয়ে তো জামা পরতে পারতো না, ওদের শীতকাল বলে কিছুটা পরতো, তাও সে ছিঁড়ে ফেলতো। যাই হোক, তো ঘটনা হচ্ছে সোরাসিস কিন্তু এটা অটোইমিউন ডিজিজ, এবং এটা 100% কোনোদিন ভালো। অটোইমিউন ডিজিজটা কি না, যেমন সেম সাইড গোল দেয়া, মানে অ্যাকচুয়ালি জীবাণুটা যখন যাচ্ছে বডি ভাবছে ও শত্রু নয় মিত্র, সে বডিতে নিয়ে নিচ্ছে এবং তার রিয়াকশানটা হচ্ছে। এবং এতে কি হয় না, আমাদের যে চামড়াটার সেলগুলো আমাদের একটা নির্দিষ্ট টাইমে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় বা নতুন করে হয়। এক্ষেত্রে নষ্ট হচ্ছে কিন্তু নতুন করে হচ্ছে না, ওই জন্যে পুরো একদম ময়দার মতো উঠে যায় এবং সেটা লাল হয়ে যায়, দগদগে হয়ে যায়, সারা শরীরে হয়ে যায়। এক্ষেত্রে আমার কাছে প্রচুর পেশেন্ট আছে যারা এলোপ্যাথি ট্রিটমেন্ট শেষ করে এসছে, সেই পেশেন্টকে আমরা 95% পর্যন্ত ভালো রাখতে পেরেছি। এবং তার সঙ্গে অবশ্যই কিছু খাদ্যের ভূমিকা আছে, অ্যালার্জি টেস্ট করতে হবে, কি খাবে কি খাবে না, এবং তার সঙ্গে তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, এবং গরম জলে স্নান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং বিছানাটা প্রতিদিন যদি সম্ভব হয় চাদরটা পরিষ্কার করতে হবে। কারণ এর মধ্যে মাইট বলে একটা জিনিস থাকে, সেটা অনেক সময় ওই চামড়াটাকে অনেক সময় ইরিটেশন করে সেটা আরও বেশি খারাপ অবস্থায় করে। এবং এক্ষেত্রে
কিছু মলম না লাগিয়ে যদি আপনি অলিভ অয়েল লাগান, এবং অলিভ অয়েল যদি নাও পান, যদি আপনি নারকেল তেলও লাগান, কিছুটা উপকার পাবেন, ময়েশ্চারটা হবে, এবং সেই সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করলে আপনি পুরোপুরি সুস্থ না হলেও 95% হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট হওয়া সম্ভব। এবং আমার জীবনে আমি প্রচুর পেশেন্ট পাই, যেহেতু আমার চর্মরোগের বই বেরিয়েছে, আমার হোমিওপ্যাথিক বন্ধুরা, হোমিওপ্যাথিক ছাত্ররা এবং অন্য অসংখ্য মানুষ আমাকে রেফার করে, এবং তারা যে কোনো অবস্থায় ছিল তার থেকে অনেক বেশি স্বস্তি অনুভব করে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে। একদম স্যার, আপনি একটা এপিসোডে আমি দেখেছিলাম যে আপনি বলেছিলেন ক্যান্সারে হোমিওপ্যাথি কাজ করে। আমি আজকে জানতে চাইবো স্কিন ক্যান্সারে, চর্মরোগের এই দিকটাতে হোমিওপ্যাথি কতটা সফল? অবশ্যই, আমি তো ক্যান্সারের মাল্টিপল ক্যান্সারের চিকিৎসা করি, এবং সেই সূত্র ধরে আমার কাছে স্কিন ক্যান্সারের পেশেন্ট প্রচুর আছে। এবং আমার কাছে সম্প্রতি একটি পেশেন্ট, এবং মানে আমি একটু অন্যরকম ওষুধ আবিষ্কার করেছি বলা যায়, সেটা আমি আর বলছি না। তো বলছি না এই জন্যেই যে একটি পেশেন্ট এসছে, তাকে পিজির ডাক্তারবাবুরা বলেছেন যে আপনাকে 100% কোনোদিন সুস্থ করা যাবে না সারা জীবন। তার খুব বডিতে জ্বালা ছিল, স্কিন ক্যান্সার তো, এবং গ্রামের মহিলা, তার তো মানে যখন তার রোদ্দুর আসে এবং সেটা তখন জ্বালা করে, কাজ করতে পারে না, ঘাম দিলে জ্বালা করে। তো তার কাছে তিনি আমার কাছে 6 মাস চিকিৎসা করার পরে বলছে, স্যার আমার আর কোনো সমস্যা নেই, এবারে দেখুন তো ক্যান্সারটা আছে কিনা, টেস্ট করে দেখুন তো। তা আমি বললাম ঠিক আছে। এবং তার সবথেকে মজার ব্যাপার, আমরা যখন তার ক্যান্সার মার্কারগুলো টেস্ট করলাম, আগের থেকে 50% ক্যান্সার মার্কার সায়েন্টিফিক্যালি কমে গেছে। এবং সেই জন্য ক্যান্সারের যাবতীয় ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে সম্ভব। এবং যে কেমোথেরাপি হোমিওপ্যাথি এলোপ্যাথিতে যে দেয়া হয়, সেটাও আপনারা বোধহয় অনেকে জানেন না। আমার ক্যান্সার বইটা আমি ভালো করে লিখেছি, বা বড় বড় করে বোল্ডে লিখেছি, এই যে কেমোথেরাপি ইট ইজ এ বেস্ট আপন হোমিওপ্যাথিক প্রিন্সিপাল, বিষে বিষে বিষক্ষয়। এটা কেউ জানে না, এবং এটাও কিন্তু হোমিওপ্যাথি, এবং আমার বইয়ে খুব বড় বড় করে লিখেছি। যে যাই হোক না কেন, ক্যান্সারের যাবতীয় ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে সম্ভব। যেহেতু আপনি ক্যান্সারের প্রসঙ্গ তুললেন, এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে অনেকগুলো কারণের মধ্যে বলেছে যে জেনেটিক্যাল কারণ একটা কারণ, অর্থাৎ যাদের বাবা মায়ের বা বংশগতিতে ক্যান্সার আছে, তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা, বিশেষ করে বোনেদের, মায়েদের, তাদের কী হয় না, ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা, এখন ইউটারাস ক্যান্সার। সেক্ষেত্রে যদি কারো ক্যান্সার থাকে তার হিস্ট্রিতে, তাহলে যদি আমরা হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা করি, তাহলে কিন্তু সেটা ক্যান্সারটাকে প্রতিহত করে দেওয়া সম্ভব। দ্যাট ইজ গ্রেট মেসেজ টু দি পিপল অফ দি ওয়ার্ল্ড, যে হোমিওপ্যাথি এটা পারে। এবং এটা আমার জীবনে, এই 38 বছর চিকিৎসক জীবনে আমরা করে দেখিয়েছি, এখনও করে যাচ্ছি। এবং আপনারা যদি এটা জেনে রাখেন, তাহলে আপনারা ক্যান্সারকে 30% প্রতিহত করে দিতে পারবেন। এবং একথা বলার কোনো অত্যুক্তি হবে না, এখনো পর্যন্ত ক্যান্সারের সারা ওয়ার্ল্ডে স্যাটিসফ্যাক্টরি ট্রিটমেন্ট নেই। অনেকে বলছেন যুবরাজ ভালো হয়েছে, ওই মোনালিসা ভালো হয়েছে, কিন্তু ভাববেন তাদের কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে, সেই কয়েক হাজার কোটি টাকা আমাদের কাছে নেই। এবং আমার কাছে যারা ক্যান্সার পেশেন্ট আসে, তারা কিন্তু একটি ক্যান্সার পেশেন্ট যেমন ওষুধ কিনতে হয়, তার থেকে তার এত খরচ হয় যে খরচ সেই পরিবারটি অর্থনৈতিকভাবে রুগী হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে রুগী করবে না, হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে ভালো করবে, এবং হোমিওপ্যাথি চিকিৎসা আপনার ক্যান্সারকে প্রতিহত করে দেওয়ার মতো একটা সহযোগিতা করতে পারে। একদম। এরপর আসবো সেতির ক্ষেত্রে। এটা এমন একটা রোগ, ভুল ধারণায় একেবারে বিভ্রান্তিতে মানুষ জেরবার। সেতি নিয়ে কি বলবেন? হোমিওপ্যাথিতে কতটা সফল হয়েছেন সেতি সারাতে? সেথি আজ থেকে 20 বছর আগে একটি মেয়ে ত্রিপুরাতে, আমার একটি ওখানে দৈনিক পত্রিকাতে লেখা বেরিয়েছিল, সেই সূত্র ধরে আমার কাছে একটা পেশেন্ট আছে। তখন আমি সো ইয়াং, তো আমি তখন আমার নিজের চেম্বার ছিল না, একটি পলিক্লিনিকে বসতাম। তো ওখানকার যে অ্যাসিস্ট্যান্ট, সে বলে ওকে কি দেখাবে, আমাদের ভালো স্যার আছে। তো তাকে দেখিয়েছে, তারপরে সারেনি। তখন ওর মা, ত্রিপুরা থেকে তখন আসতো, তো ওর মা বলে যে প্রকাশ মল্লিককে দেখিয়েছিস, বলে না, বলে প্রকাশ মল্লিককে দেখাতে হবে। তারপরে আমাকে দেখিয়ে কিছুদিন পরে সেই মেয়েটি পুরোপুরি ভালো হয়ে যাওয়ার পরে বলছে, স্যার আপনারা আগে আপনার জন্যই এসেছিলাম, কিন্তু আপনাকে পাইনি। এবং তার মা আমার কাছে থাকবে বলে তার এই বাঁশদনিতে বিয়ে দিয়েছে, বলে স্যার আপনি ওকে সারা জীবন দেখবেন। বাঁশদনিতে বিয়ে দিয়েছে ত্রিপুরার মেয়ে। এটা একটা 100% ভালো হয়েছে। এবং তাছাড়াও আমাদের কাছে প্রচুর এলোপ্যাথি শেষ করে আমাদের কাছে এসছে, তাদের ডে বাই ডে উন্নতি হচ্ছে। তবে এটা কিন্তু ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে। এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, অনেকে সেতি রোগী হয়েছে বলে তাকে কিন্তু মাছ মাংস খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু মডার্ন রিসার্চ বলছে যে মাছ মাংস, বলছে অ্যামাইনো অ্যাসিড, আমাদের আসলে সেতি রোগ হচ্ছে মেলানিন পিগমেন্ট যেটা থাকে, সেই মেলানিন পিগমেন্টটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেতি দাগ হয়। এবং সেক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড থেকেই পিগমেন্টটা তৈরি হতে পারে। তো মাছ মাংস খেতে হবে নির্দিষ্ট মাত্রায়, তবে অ্যালার্জি টেস্ট করে দেখতে হবে মাছ মাংস তার ইনিমিক্যাল কিনা, যদি না হয় মাছ মাংস খেতে হবে। এই ভুল ধারণাটা আজকে আমাদের এই এর মাধ্যমে, মানে এই প্রোগ্রামের মাধ্যমে জানাতে চাই, সেতি মানেই যে মাছ মাংস খাওয়া যাবে না, এটা ভুল ধারণা।
স্যার অ্যালার্জি, এই অ্যালার্জিতে কিন্তু এখন প্রচুর মানুষ, যেহেতু পলিউশন বাড়ছে, অ্যালার্জিতে ভুগছেন প্রচুর মানুষ। অ্যালার্জিতে কিভাবে আপনি কতটা রিপোর্ট পাচ্ছেন, কতটা সাকসেস হচ্ছেন হোমিওপ্যাথিতে? পলিউশন কারণে এলার্জি আবার জন্মগত কারণে হয়, এলার্জি মানে জেনেটিক্যাল হয়, আর এলার্জি পরাগরেণু থেকে হতে পারে। সেগুলো ডিটেক্ট করে যদি আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই, হোমিওপ্যাথি কিন্তু পারে এলার্জিকে ভালো করতে, আর না হলে কিন্তু এলোপ্যাথি ঢাকা দেবে এবং তার সঙ্গে হাঁপানি পর্যন্ত হয়ে যেতে পারে। এবং অ্যালার্জিক রাইনাইটিস, অর্থাৎ অ্যালার্জি থেকে কিন্তু এই যে নাক দিয়ে জল পড়ে সেটাকে বলে অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জি এবং চর্মরোগও অ্যালার্জি, হাঁপানিও অ্যালার্জি। অ্যালার্জি হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ, ইট ক্যান বি ট্রিটেড বাই হোমিওপ্যাথি এবং গুড রেজাল্ট। আমার এই দীর্ঘ চিকিৎসক জীবনে এই অভিজ্ঞতা। এবং অ্যালার্জিকে কোনো ভয় পাওয়ার কারণ, ডোন্ট ওরি ফর অ্যালার্জি, ইউ ক্যান টেক হোমিওপ্যাথি। বাহ স্যার, এক্সিমা এটা নিয়ে কি বলবেন? এক্সিমার হোমিওপ্যাথিতে এক্সিমা ট্রিটমেন্ট কতটা সফল বা কতটা অব্যর্থ দাওয়াই হিসেবে কাজ করছে? এক্সিমা আমরা তো চিকিৎসা করি এবং এক্সিমা দু টাইপের হয়, একটা ময়েস্ট এক্সিমা আর একটা হচ্ছে ড্রাই এক্সিমা। এবং ড্রাই এক্সিমাগুলো কিন্তু স্টেরয়েড দিয়েও ভালো হয় না। এবং সেক্ষেত্রে আমাদের কাছে এসেছে এমন সেসব ছবি যদি আমি দেখাতে পারতাম, আমার বইটাতে কিছু কিছু ছবি আমি দেওয়ার চেষ্টা করেছি, সেখানে একদম মার্ভেলাস। এবং সেই পেশেন্ট কিন্তু 100% ভালো হয়ে গেছে। এবং এটা খুব লজ্জাজনিত, পায়ের কাছে তার ছিল। আরেকটা ঘটনা আমি বলবো, যে একটি পেশেন্ট এসেছিল, তার পুরো বডিতে পক্সের মতো হয়ে রয়েছে 5 বছর ধরে, কেউ ভালো করতে পারেনি। তো আমার কাছে এসেছিল, তা আমার এক ছাত্র তাকে দেখছিল, সে বললো স্যার আপনি দেখুন এটা আমার কিছু হচ্ছে না। তা আমি তাকে ওষুধ দিয়েছিলাম, উইদিন 5 days তার সমস্তগুলো চলে গেছে। এবং সে তার মা সেই ছেলেটাকে নিয়ে তার কাপড় জামা খুলে দেখাচ্ছে যে স্যার দেখুন হোমিওপ্যাথিতে কত ভালো হয়েছে। সেদিন আমার খুব আনন্দ হয়েছিল যে 5 বছর ধরে ট্রিটমেন্ট করে যেটা ভালো হয়নি, 5 দিনের ট্রিটমেন্টে সেটা ভালো হয়েছে। মানে এটা হোমিওপ্যাথির বিউটি, এটা আমার সাফল্য নয়, এটা হোমিওপ্যাথির সাফল্য। হোমিওপ্যাথি ঠিক করে ঠিক সময়ে অনেক দুরারোগ্য ব্যাধিকে আমরা ভালো করতে পারি। এবং আপনারা যদি হোমিওপ্যাথির উপরে ভরসা রাখেন, আমরা আপনাদের পাশেই আছি। বাহ, এবং এই সফলতাগুলো স্যারকে যে কতটা উজ্জীবিত অক্সিজেন জুগিয়েছে, সেটা ফেশিয়াল এক্সপ্রেশনেই স্যারের আমি বুঝতে পারলাম যে এগুলোতে কতটা যেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাওয়া যায় পেশেন্টদের কাছ থেকে, এরকম একটা রিপ্লাই পেয়ে। স্যার আমরা জানি যে অনেক সময় সৌন্দর্যে কিন্তু তিল বা আঁচিল খুব সমস্যাদায়ক হয়, নাকের পাশে, ঠোঁটের পাশে, গালের মধ্যে। তো এই আঁচিলের ক্ষেত্রে কিভাবে ট্রিটমেন্ট? এটা খুব দারুণ প্রশ্ন করেছেন। বলছে তিল যদি তাল হয় সেটা কিন্তু ক্যান্সারের উপরে সম্ভাবনা আছে। এবং যদি ওটা বাড়তে থাকে, অনেকে ওটাকে মানে সৌন্দর্যের স্পট হিসাবে ব্যবহার করে। কিন্তু তিলটা যদি বাড়ে, যদি না বাড়ে কোনো সমস্যা নয়, কিন্তু তিলটা যদি বাড়ে তাহলে কিন্তু সেটা ক্যান্সারের সম্ভাবনা থাকে। এবং সেই জন্য বি কেয়ারফুল ফর দ্যাট। আর অনেক সময় যদি তিল থাকে সেটাকে আমরা মানে সৌন্দর্যের স্পট বলে মনে করতে পারি। কিন্তু আঁচিলের কিন্তু চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতেই একমাত্র সম্ভব। কিন্তু এক্ষেত্রে একটা আমি কথা বলি, সেটা হচ্ছে অনেকেই জানে যে আঁচিল হয়েছে মানে থুজা, কিন্তু থুজা খাবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। থুজা কিন্তু ডেঞ্জারাস ওষুধ, সেটা যদি অন্যভাবে যদি খারাপভাবে ইউজ হয় তাহলে কিন্তু আপনার নানা রকম প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আমাদের অনেক ওষুধ আছে আঁচিল, এবং যৌনাঙ্গেও আঁচিল হতে পারে। এবং আমাদের মহিলারা অনেক সময় যৌনাঙ্গে আঁচিল বলেন না, ওটাও কিন্তু একটা ক্যান্সারাস স্টেজ হতে পারে। এবং সেই জন্য সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা করলে আপনার তো ক্যান্সার হবেই না, আঁচিলটাও ভালো হয়ে যাবে, আপনি ভালো থাকবেন। এবং ডিউরিং কশন অনেকের অসুবিধা হতে পারে, এবং আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আসে। তাই আঁচিলটাও কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে একদম দি বেস্ট। এবং আঁচিল, আমার কাছে একটি পেশেন্ট এসেছিল, তার অনেক সারা গায়ে আঁচিল, চাইনা বলে তার নাম। এবং তাকে আমি ওষুধ দিয়েছিলাম, তার মানে তার এমন সারা গায়ে আঁচিল, তার ফ্রকটা উঁচু হয়ে থাকতো। তখন তারপরে তার পরের দিন মানে 1 সপ্তাহ পরে যখন এসছে, তার পড়ে গেছে। এবার কোথায় পড়েছে বলে জানি না স্যার। এবং আমিও অবাক হয়ে গেছি, সবগুলো পড়ে গেছে। এবং এই যে ব্যাপারগুলো, যে তার সারা গায়ে আঁচিল, এবং তার মা বাবা বলছিল আমি বিয়ে দিতে পারবো না স্যার, মানে কাটা কাটা হয়ে গেছে। তো এই সব ক্ষেত্রে বলতে পারি যে আঁচিল বা অন্যান্য ক্ষেত্রে হোমিওপ্যাথি ভালো। আর আঁচিল যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি কশন নেবেন, ইট ইজ কিন্তু ক্যান্সারের সিমটমস। একদম স্যার, এই যে লুকিয়ে যাওয়া বা লজ্জা পাওয়ার ক্ষেত্রে একটা দিক মনে এলো, যৌনাঙ্গে চুলকানি, র্যাশেস, এইগুলোও কিন্তু অনেক মহিলারা বা অনেক পেশেন্ট লুকিয়ে যায়, লজ্জা পায়, দ্বিধা হয়। কিন্তু সবটাই তো রোগ ব্যাধি, ডাক্তারবাবুর কাছে লজ্জা করবেন না। একদম, তো দুটো জায়গায় লজ্জা করবেন না। একটা হচ্ছে ডাক্তারের কাছে, উকিলের কাছে। যদি লজ্জা করেন তাহলে কেসে হেরে যাবেন, আর যদি লজ্জা করেন রোগ সারবে না, অসুস্থ হয়ে সারা জীবন কাটাবেন। সত্যি স্যার একদম অসাধারণ কথা বলেন, পেশেন্ট অর্ধেক এখানেই ভালো হয়ে যায় স্যারের কথাতে। এই জন্যই বোধহয় পি মল্লিক মেথড এটাকেই বলা হয়েছে, আমি এবার বুঝতে পারছি স্যার।
তো স্যার যৌনাঙ্গে এই র্যাশেস চুলকানির ক্ষেত্রে হোমিওপ্যাথি কিভাবে চিকিৎসা করে? হ্যাঁ, এক্ষেত্রে আমাদের খুব ভালো ওষুধ আছে এবং সেই চুলকানির ধরন কখন, তার কোনো এক্সকিউটিং হচ্ছে কিনা, জ্বলনটা কেমন হচ্ছে, সেই সবগুলো দেখে আমরা চিকিৎসা করলে লক্ষণ এবং মায়াজাম এবং কারণ তিনটে মিলিয়ে যদি চিকিৎসা করি। এবং এখানে কিন্তু একটা ব্যাপার বলতেই হবে যে ওখানে কিন্তু যৌনাঙ্গের হাইজিনটা মেনটেন করতে হবে। প্যান্টি যেটা পরবেন প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং কটনের প্যান্টি ইজ দ্য বেস্ট। এবং রাত্রিবেলা নাইটি পরে শুতে হবে, কারণ অনেকে, আমি জানি আমাদের অনেক পেশেন্ট আছে যারা ইয়াং, তারা প্যান্টি পরেই ঘুমিয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু তাদের যৌনাঙ্গের নানা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এবং নট অনলি দ্যাট, ইনফেকশন ক্যান বি ক্রিয়েট এ সার্ভিসাইটিস, ওদের সার্ভিক্সে ইরিটেশন পর্যন্ত করতে পারে। তো এই ক্ষেত্রে তার যৌনাঙ্গের হাইজিন মেনটেন করতে হবে, হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে, কোনো ভয়ের কারণ নেই। আমরা হোমিওপ্যাথরা প্রত্যেকে আমাদের জনগণের জন্য আছি। একদমই তাই। লজ্জা, দ্বিধা, ভয় এগুলো থাকলে কিন্তু আমরা রোগ সারাতে পারবো না, তাই এগুলোর ক্ষেত্রে কোনো লজ্জা নয়। প্রত্যেকটি রোগই সমস্যাদায়ক এবং রোগটাকে রোগের মতো করে ভাবতে হবে। স্যার, এবার যে বিষয়টাতে আসবো অবশ্যই, যে আমরা জানি যে এটা বারবার আপনাকে বলছি যে আপনি একটা আলাদা স্টাইল, একটা আলাদা রকম ধরন তৈরি করেছেন নিজের ট্রিটমেন্টের ক্ষেত্রে। এটা ভাবলেন কেন এবং কিভাবে শুরু হলো এটা? না, অ্যাকচুয়ালি আমি যখন গ্রামে থাকতাম তখন তারা সব কৃষিভিত্তিক লোক, তাদের সময় নেই এবং তারা আশু নিরসন, যে মানে এমন একটা পেশেন্ট পেয়েছিলাম নিমাই নন্দী বলে, তার পায়ে মানে আলসার হয়েছে, কিন্তু সে বলছে স্যার ওষুধ খাবো কিন্তু আমাকে মাঠে কাজও করতে হবে। তখন আমি ভাবলাম যে ও তো ওষুধ খাবে অথচ কাজ করতে হবে, তাহলে আমি কি ভাববো। তো আমি তাকে ওষুধ দিলাম আর বললাম রাত্রেবেলা এগুলো লাগাবেন, এটা খাবেন, সেটা খাবেন, এবং সে খুব ভালো আছে। তখন আমি ভাবলাম যে আমাকে অন্যভাবে ভাবতে হবে, কারণ মানুষকে আমাকে নিরসন করতে হবে। মানুষের দুঃখ যন্ত্রণা যদি আমি না কমাতে পারি তাহলে ওখানে কিন্তু চট জলদি নিরসন চাই, দেরি করলে হবে না। এবং নট অনলি দ্যাট, সে কিন্তু লাইফস্টাইলটাও চেঞ্জ করছে না, অথচ হোমিওপ্যাথি কাজ করাতে হবে। এবং যদি আমি তখন কিন্তু আমি মানুষের জন্য যে ভেবেছি তা বলবো না, তখন আমি নিজের জন্য ভেবেছি, যদি ওদের ভালো না করতে পারে আমি তো খেতে পাবো না। আমি একদম সত্যি কথা বলছি, যে আমরা অনেক সময় বড় বড় কথা বলি, দেশের জন্য ভাবছি, আগে তো নিজের জন্য ভাবো, তারপর দেশের জন্য ভাববে। তো সেই ভাবনা থেকে আমি এই ভাবনাগুলো করেছি এবং আমার মল্লিক মেথডের জন্ম হয়েছে, যে কোনো মানুষকেই আমি পুরোপুরি ভালো করতে না পারলেও তাকে আমি 50% কমাবই, এই প্রতিজ্ঞা থেকেই আমার এই প্যাথির জন্ম। আচ্ছা স্যার, হোমিওপ্যাথিতে কি শারীরিক পরীক্ষা নেওয়ার প্রয়োজন পড়ে, এবং যদি প্রয়োজন পড়ে সেটা কখন কিভাবে হয়? অবশ্যই শারীরিক প্রয়োজন আছে, কারণ আমাদের ভেতরের যে, এটা তো যখন হোমিওপ্যাথি আবিষ্কার হয় তখন তো এই পরীক্ষার ব্যবস্থাটা ছিল না, কিন্তু সায়েন্স আমার দুয়ারে, তো সেখানে আমি কেন তাকে গ্রহণ করব না। এবং যদি কিডনি স্টোন হয়েছে, কিডনি স্টোনটা কত, সেটা যে কমছে কিনা বাড়ছে, তাতে আমার যেমন সুবিধা হবে রুগীরও সুবিধা হবে। ইউটেরাসের টিউমার বাড়ছে কি কমছে কিনা সেটা আমি জানবো না, এবং সেই জন্য ইউরিন কালচার করে আমি দেখে নেবো তার মধ্যে কি কি জিনিস আছে, এবং সেটাকে যদি আমি ভালো করতে পারি তার মধ্যে কোনো তার জার্ম আছে কিনা, এবং সেটা দেখে আমরা করে নিতে পারি। তাই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন প্রতি ক্ষেত্রেই আমি অনুভব করি, এবং আমি এমন টেস্ট করি, যে টেস্ট জেনেটিক্যাল টেস্ট পর্যন্ত করি। কারণ আমার কাছে এমন পেশেন্ট এসছে যে সেই পেশেন্টটা কিন্তু স্ট্রাকচারাল সব টেস্ট হয়ে গেছে, জেনেটিক্যাল টেস্ট করে আরএনএ ডিএনএ কোনটা এফেক্ট হয়েছে তার ভিত্তিতে আমরা আরএনএ ডিএমএ নামক হোমিওপ্যাথি ওষুধ বেরিয়েছে, সেই ওষুধ প্রয়োগ করে তার জেনেটিক্যাল মিউটেশন পর্যন্ত ঘটিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে পরীক্ষা অবশ্যই প্রয়োজন, এবং পরীক্ষাটা তাড়াতাড়ি করবেন। কারণ দেখবেন যে যদি কিছু মনে করবেন না, যখন আপনি সাউথে যান তখন কিন্তু তারা পরীক্ষা না করে কিন্তু ট্রিটমেন্ট করে না, তখন আপনি রাজি থাকেন। এবং আমার কাছে যখন আমি টেস্ট করতে বলি, স্যার এখন তো টাকা নেই, পরে করব, আমি বললাম যে আচ্ছা আপনার ছেলের কালকে পরীক্ষা, যদি আপনি বলেন যে কালকে না গিয়ে পরের সপ্তাহে যাবো, তখন মাস্টারমশাই কি বলবেন? মাস্টারমশাই বলে পরের বছর এসো। সেরকম পরীক্ষা দেরি করবেন না, তার ভিত্তিতে ডাক্তারবাবু গাইডলাইন পাবেন, এবং ভালো হচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন, এবং সেটা একদম সাইন্টিফিকভাবে হবে, এখানে কোনো মানে ভাবাবেগের কোনো জায়গা নেই। একদম স্যার, মেথডটা তো আমরা বুঝলাম যে আপনি সুন্দর একটা স্ট্র্যাটেজি নিয়ে এই বিষয়গুলো করে থাকেন, যেটা সত্যি রোগীরা উপকৃত হন অবশেষে। কিন্তু স্যার, বই লেখার ভাবনা এটা কোথা থেকে এলো? প্রায় 87টা বই স্যার লিখে ফেলেছেন বিভিন্ন টপিকে। ওটা তো বললামই যে লেখা, আসলে আমি কবিতা লিখতাম, তো তারপরে আমি ভাবলাম যে লিখে গেলে যে মানুষ পরবর্তী প্রজন্মের কাছে আমার থেকে যাওয়া, পরবর্তী প্রজন্মের সাহায্য পাওয়া, এবং কলম এবং পৃথিবীর যত মানুষ আছেন যারা বড় বড় মানুষ, আমরা এই যে সক্রেটিসের কথা বললাম, তো এই সক্রেটিসকে আমরা কোথা থেকে পেলাম? তাকে পড়ে পেলাম। তো সেরকম এই পড়াটা তো একটা চিরন্তন জিনিস, এবং বই না থাকলে তো পৃথিবীতে, এবং ওই জন্য কালাম সাহেব বলেছেন না
যে অ্যাকচুয়ালি একটা বন্ধুর থেকে একটা বই হচ্ছে 100 বন্ধুর সমান, তাহলে আমার একটা বই যদি কত মানুষের উপকার করতে পারে, এই ভাবনা থেকেই বই লেখার ভাবনা। এভাবে ডক্টর প্রকাশ মল্লিকের হাজার হাজার লাখ লাখ বন্ধু তৈরি হয়ে গেছে। স্যার এত বছরের কর্মজীবনে বই লেখার ব্যাপারে একটা বলি, আমি কিছুদিন আগে বাংলাদেশ গেলাম, তো আমি ওখানে সাধারণত প্র্যাকটিস করি না, মানে ওষুধ দেওয়াটা অসুবিধা, কারণ ওখানে লাইসেন্সের ব্যাপার আছে। আমরা কোনো মন্ত্রীর যদি কোনো ইয়ে থাকে তখন করি। তো একটি মেয়ে এসে বলছে, স্যার আমাকে একটা পেশেন্ট, মানে আমার সঙ্গে একটু কথা বলবো। আমি কি ব্যাপার, আপনার কোনো রোগ আছে? বলো না। আপনি কি পেশেন্ট? বলো না। তাহলে আপনার সঙ্গে কথা বলবেন মানে? বলছে যে আমি আসলে একজন ফিজিওথেরাপিস্ট। তো আমি ফিজিওথেরাপিস্ট, আমি তো ফিজিওথেরাপিস্ট নই। না, বললাম না স্যার, আপনার চোখের বইয়ে চোখের যে ব্যায়ামগুলো লেখা আছে, আমার একটা চোখের রুগীকে ব্যায়াম করিয়ে তার চোখটাকে আমি অনেক ভালো করতে পেরেছি। তার মানে বই লেখার যে কি গুরুত্ব আমরা প্রতি পদে পদে তার মানে অনুভব করি। এখানেই ডক্টর পি মল্লিক সবার থেকে আলাদা, তার মেথড সবার থেকে অন্যরকম। তবে সেই অন্যরকম ভাবনা চিন্তা কিন্তু সত্যি রোগীদের সুস্থতার পথে, তাদের সুস্থতার ঠিকানায় পৌঁছে দিচ্ছে বছরের পর বছর। একেবারে ঘাবড়াবেন না, তা সে ছোটোখাটো কোনো সমস্যা শারীরিক হোক বা কোনো জটিল রোগে এতদিনে হয়তো আপনি বহু চিকিৎসা করিয়ে জেরবার হয়ে গেছেন, আশা ছেড়ে দিয়েছেন। প্লিজ একবার স্যারের কাছে আসুন, কথা বলুন, দেখুন আপনি নিশ্চয়ই নিরাময় উপকৃত হবেন, নিরাময় পাবেন। স্যার অনেক ধন্যবাদ এত সুন্দর করে জটিল বিষয়টা, কঠিন বিষয়টা এত সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার আপনি সুস্থ থাকুন, আমরা চাইবো আপনাদের মতো ডাক্তারবাবু আমাদের মধ্যে থাকুক, আমাদের পাশে থাকুক। আপনারাও অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করে যে সমস্ত সমস্যা রয়েছে যেগুলো নিয়ে আলোচনা হলো বা যে কোনো ধরনের, অবশ্যই আপনারা উপকৃত পাবেন, এটা 100% নিশ্চিত হয়ে বলা যেতেই পারে।